আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি ব্যাংক থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে নবম দশম শ্রেণী এবং এসএসসি শ্রেণীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান কততম অধ্যায় আছে? 17তম অধ্যায় আছে। দেখো পরিসংখ্যান আমাদের কি কি আছে। আমাদের মধ্যক আছে, প্রচুরক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে, আয়তলেখা আছে, বহুভুজ আছে এবং অধিক রেখা আছে। তারপর দেখো কোনটাতে কি দরকার। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী ব্যক্তি দরকার, গণসংখ্যা দরকার, ক্রমযোজিত গণসংখ্যা দরকার। আবার দেখো প্রচুরক নির্ণয় করতে গেলে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দরকার, এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং কি সামেশন অফ এফ আই ইউ আই এর প্রয়োজন হয়। তারপর আয়তলেখ করতে গেলে আমাদের কি, আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের শ্রেণী ব্যক্তি দরকার, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দরকার এবং কি দরকার, গণসংখ্যা দরকার। আবার দেখো বহুভুজ যদি নির্ণয় করতে যাই, বহুভুজ নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান এবং কি গণসংখ্যা প্রয়োজন। আবার অজীব রেখা করতে গেলে আমরা যদি অজীব রেখা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি দরকার, শ্রেণী ব্যক্তি দরকার, গণসংখ্যা দরকার এবং কি ক্রমযোজিত গণসংখ্যা দরকার। এবং দেখো আমাদের তিনটা সূত্র আছে, মধ্যকের সূত্র, প্রচুরের সূত্র এবং কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র। সূত্রগুলা কি আমরা একটু দেখি। মধ্যকের সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এন, এবং প্রচুরকের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। এবং দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। আমি এগুলার একটু সংক্ষেপে সংক্ষেপে পরিচয় দিয়ে নিচ্ছি। দেখো তোমরা একটু এই জায়গায় মধ্যকের জায়গায় কি দেওয়া আছে, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই কি এফ এন। এল মানে কি, এল মানে হলো যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। আবার এন মানে কি, এন মানে হলো মোট গণ সংখ্যা। আর এফ সি মানে কি, এফ সি মানে হলো তোমার এফসি মানে হলো মধ্যক শ্রেণীর, এফসি মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত কোন সংখ্যা। আর এইচ, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। আর এফ এম মানে কি, এফ এম মানে হলো তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আবার প্রচুরকে দেখো, প্রচুরকে কি, এল কি, যে শ্রেণীতে প্রচুরক থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমা। এফ ওয়ান কি, এফ ওয়ান হলো সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। আর এফ টু হলো সর্বোচ্চ গণসংখ্যা তার পরের শ্রেণীর গণসংখ্যা মাইনাস। আর এইচ কি, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। আবার দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, মধ্যমান এবং ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। আর এফ আই ইউআই মানে হলো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। আবার এই দিকে দেখো এক্স প্রাইম দ্বারা কি বোঝায়, এক্স প্রাইম দ্বারা বোঝায় হলো গড়। আর এ দ্বারা বোঝায় কি, এ দ্বারা বোঝায় হলো আনুমানিক গড়। আবার প্লাস সামেশন অফ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই মানে কি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। এন মানে কি মোট গণসংখ্যা গুণন এইচ মানে কি, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। আমরা সংক্ষেপে এগুলার আলোচনা করলাম, পরবর্তীতে অঙ্কের সময় এগুলা বৃহৎভাবে আলোচনা করব। দেখো আয়তলেখ, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে দেখো আমরা কি করি, এই জায়গায় একটা দিয়ে আমরা সবকিছুই করি। দেখো একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে দেওয়া আছে হলো শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে একটা, ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে হলো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। আর কি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা তোমার হলো এই জায়গায় দেওয়া আছে হলো 30 থেকে 35, 30 থেকে 35। তারপর দেওয়া আছে হলো 36 থেকে 41, 36 থেকে 41। তারপর দেওয়া আছে হলো 42 থেকে 47, 42 থেকে 47। তারপর 48 থেকে 53। তারপর 54 থেকে 59। তারপর দেওয়া আছে এই 60 থেকে দেওয়া আছে হলো 65। আর গণসংখ্যা দেওয়া আছে 3, 10,
তারপর হলো 18, 26, 18, 25, 8, 6, 25 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? 8 দেওয়া আছে। তারপর আছে হলো 6। চলো আমরা প্রথমেই মধ্যকটা নির্ণয় করি। তাহলে দেখো আমাদের প্রশ্ন থাকবে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয় করতে কি কি প্রয়োজন? আমাদের মধ্যক নির্ণয় করতে এর আগে আমরা ওই যে লিখে রাখছিলাম শ্রেণীব্যক্তি দরকার আর কি ঘন সংখ্যা দরকার আর কি ক্রমযোজিত ঘন সংখ্যা দরকার। তাহলে আমরা যদি মধ্যকটা নির্ণয় করি, দেখো এটা হলো শ্রেণীব্যক্তির ঘর, এটা হলো ঘন সংখ্যার ঘর, এটা হলো ক্রমযোজিত ঘন সংখ্যার ঘর। শ্রেণীব্যক্তি, এটা হলো শ্রেণীব্যক্তি। তারপর এটা হলো ঘন সংখ্যা, আর এটা হলো ক্রমযোজিত ঘন সংখ্যা। ঘন সংখ্যা। এখন আমরা 6টা ঘর নেব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই আমরা 6টা ঘর নেব। আরেকটা এক্সট্রা ঘর নেব ওই মোট ঘন সংখ্যার জন্য। তাহলে দেখো প্রথম কত আছে? 30 থেকে 35। তারপর কত আছে? 36 থেকে 41। তারপর কত আছে? 42 থেকে 47। তারপর কত আছে? 48 থেকে 53। তারপর কত আছে? 54 থেকে 59। তারপর কত আছে? 60 থেকে 65। তারপর আমরা ঘন সংখ্যাগুলো লিখব। 3, 3, 10, 18, 25, 8, 6। এটা আমাদের ঘন সংখ্যা। এখন তারপর দেখো আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, মধ্যকের সূত্রটা কি? মধ্যক, মধ্যক ইজ ইকুয়াল টু কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু কত? h/fn। এটা হলো আমাদের মধ্যকের সূত্র। এখন আমরা সবগুলোর মান নির্ণয় করবো। এল এর মান নির্ণয় করবো, এন এর মান নির্ণয় করবো, এফ সি এর মান নির্ণয় করবো, তারপর এইচ এর মান নির্ণয় করবো, তারপর এফ এম এর মান নির্ণয় করবো। দেখো আমরা কিভাবে নির্ণয় করি। এই জায়গায় শ্রেণীব্যক্তি কত দেওয়া ছিল? 30 থেকে 35। আর ঘন সংখ্যা কত দেওয়া ছিল? 3। আমরা ক্রমযোজিত ঘন সংখ্যা কিভাবে নির্ণয় করব? এই 3টা আছে উপরে, যে ঘন সংখ্যা থাকবে এই ঘন সংখ্যাটা এই পাশে লিখবো, বুঝছো? তারপর দেখো এই ঘন সংখ্যার সাথে এই পরবর্তী ঘন সংখ্যা যোগ করো। পরবর্তী ঘন সংখ্যা যোগ করলে কত হয়? 13। এটার সাথে আবার পরবর্তী ঘন সংখ্যা যোগ করো। পরবর্তী ঘন সংখ্যা যোগ করলে কত হবে? 31। এই তারপর এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করলে কত হবে? 56। তারপর যদি 8 যোগ করি কত হবে? 64। তারপর যদি এটার সাথে 6 যোগ করি কত হয়? 70। এবং n এর মান সর্বমোট যদি যোগ করি আমার কত হবে? এই 70 আর কি। আশা করি ক্রমযোজিত ঘন সংখ্যা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা কার মান প্রথমে এল এর মান নির্ণয় করবো। এল মানে কি? মধ্যক শ্রেণীর সর্বনিম্ন তোমার হলো শ্রেণীব্যক্তির নিম্ন সীমা। শ্রেণীব্যক্তির কি? নিম্ন সীমা। যে মধ্যক শ্রেণীর, তারপর হলো শ্রেণীব্যক্তির কি নিব আমরা? নিম্ন সীমা নেব। দেখো এই যে মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব? যে শ্রেণীতে সর্বোচ্চ কোনো সংখ্যা আছে সেটাই আমাদের কি কি মধ্যক শ্রেণী। যে শ্রেণীতে সর্বোচ্চ কোনো সংখ্যা আছে সেটাই কি আমাদের মধ্যক শ্রেণী। এটাই সবসময় মনে রাখবে। তারপর দেখো ঘন সংখ্যা নিব, তোমার এল এর মান হলো নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী তোমার হলো সর্বোচ্চ কোনো সংখ্যা আছে 25। 25 এর শ্রেণীব্যক্তি হলো এটা। শ্রেণীব্যক্তির নিম্ন সীমা কত? এই যে 48। বুঝতে পারছো? তাহলে এল এর মান কত হবে? 48। আমরা আরেকবার একটু বোঝাই। দেখো আমরা মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব? মধ্যক শ্রেণী যে শ্রেণীতে সর্বোচ্চ কোনো সংখ্যা আছে সেই শ্রেণীর নিম্ন সীমা নেব। সেই শ্রেণীর নিম্ন সীমা কত? এই যে 25 এর শ্রেণী কোনটা? 48 থেকে 53। এই 53 নিম্ন সীমা কত? এই যে 48। আশা করি বুঝতে পারছো। তাহলে নিম্ন সীমা কত হলো? এল এর মান হলো 48, আর এন এর মান আমরা কত পাইছি? 70। এগুলো যোগ করলেও দেখবা এন এর মান আসে 70। এখন এফসি মানে কি? যে শ্রেণীতে তোমার যে শ্রেণীতে মধ্যক আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত কোনো সংখ্যা।
তাহলে এই শ্রেণীতে আমরা ধরছিলাম মধ্যক আছে, মধ্যক শ্রেণীর আগের শ্রেণী হলো এটা। তাহলে এই শ্রেণীর ক্রমযোজিত কোন সংখ্যা কত? 31। তার মানে কি বুঝলাম? মধ্যক শ্রেণীর তার আগের শ্রেণীর ক্রমযোজিত কোন সংখ্যা, তার মানে এটা এই যে এটা, বুঝতে পারছো? তাহলে আমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত কোন সংখ্যা, তাহলে কত? 31। এরপর দেখো এইচ মানে কি? ব্যবধান। শ্রেণী ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করব? যে সংখ্যা থাকবে ওই সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা আমরা হিসাব করব। দেখো তো 30 এর পরে কত হয়? 30 এর পরে হয় এই যে 30 এর পরে হয় 30, 31, 32, 33, 34, এই হলো 35। তাহলে কয়টা হলো? এই যে 5টা আর একটা 6টা, তার মানে আমাদের শ্রেণী ব্যবধান কত? 6। তাহলে বুঝতে পারছো? আমাদের যদি ধরো 1 থেকে 10 পর্যন্ত থাকতো, তাহলে আমরা শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতাম? গুনতাম 1 2 3 4 5 6 7 8 9 10 কত পর্যন্ত? তাহলে আমাদের ব্যবধান হতো 10। আশা করি বুঝতে পারছো। তাহলে 0 থেকে যদি 10 পর্যন্ত হয় তাহলে ব্যবধান কত হবে? 11। আশা করি বুঝতে পারছো। তাহলে এইচ এর মান আমরা কত পেলাম? 6। এখন এফ এম মানে হলো সর্বোচ্চ কোন সংখ্যা। সর্বোচ্চ কোন সংখ্যা এই জায়গায় কত দেওয়া আছে বলো তো? সর্বোচ্চ কোন সংখ্যা দেওয়া আছে হলো 25। তাহলে এফ এম এর মান আমরা কত পাবো? 25। তাহলে এফ এম এর মানটা বসাই দিলাম, এই হলো 25। এরপর দেখো এখন আমরা শুধু মানটা বসাবো। তাহলে এল এর জায়গায় এল এর মান বসাই। এল এর মান কত? 48 প্লাস এন এর মান কত? এন এর মান হলো 70 বাই 2, এই যে 2 আছে 2 মাইনাস এফ সি এর মান কত? 31 গুণন এইচ এর মান কত? 6, এফ এম এর মান কত? 25। এখন দেখো এই যে 48 লিখলাম প্লাস 70 এর যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 35, 35 মাইনাস কত হয়? 31, তারপরে কত হয়? উপরে 6 নিচে কত? 25। তারপরে 48 প্লাস 35 থেকে যদি 31 বাদ দিই কত হয়? 4 ইনটু উপরে হয় 6 নিচে কত? 25। 48 প্লাস তারপরে কত হয়? তোমার 6 দোকানে 4 6 24 আর নিচে কত? 25। এখন 24 এর যদি 25 দিয়ে ভাগ করি আমাদের কত আসে? যদি 24 কে 25 দিয়ে ভাগ করি তাহলে হলো 24 ভাগ 25, তাহলে কত হয়? 48 প্লাস 0.96। এখন 48 সাথে 0.96 যদি যোগ করি তাহলে কত হয়? 48.96। এটাই আমাদের মধ্যক নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আরেকবার একটু সামারাইজ করি। মধ্যকের সূত্র হলো এল মধ্যক ইজিক্যাল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণন এইচ বাই কি? এফ এফ। আবার আমাদের মধ্যক করতে কি কি দরকার? শ্রেণী ব্যক্তি দরকার, গণসংখ্যা দরকার এবং কি ক্রমযোজিত গণসংখ্যা দরকার। তারপরে আমাদের শ্রেণী ব্যক্তি তো দেয়াই আছে, তারপরে গণসংখ্যাও দেয়াই আছে। আমাদের শুধু কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথমটার সমান প্রথমটা লিখব, তারপর এই ক্রমযোজিত গণসংখ্যার প্রথমটার সাথে গণসংখ্যার দ্বিতীয় সংখ্যা আমরা কি করব? যোগ করব। এই 3 এর সাথে 10 যোগ করে কত হয়েছে? 13, 13 এর সাথে 18 যোগ করে হয়েছে 31, তারপরে 31 এর সাথে 25 যোগ করে হয়েছে 56, 56 এর সাথে 8 যোগ করে হয়েছে 64, 64 এর সাথে 6 যোগ করে হয়েছে 70। আশা করি একটু বুঝতে পারছো। তারপর দেখো এল, এল এর মান কি? এল এর মান হলো যে শ্রেণীতে সর্বোচ্চ কোন সংখ্যা আছে তার আগের শ্রেণী ক্রমযোজিত তার আগের শ্রেণীর নিম্ন সীমা, তার তার শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কিভাবে নির্ণয় করব? যে শ্রেণীতে সর্বোচ্চ কোন সংখ্যা আছে ওইটাই আমাদের কি? মধ্যক শ্রেণী। তাহলে সর্বোচ্চ কোন সংখ্যা কোনটা আছে? যে 25, 25 এর নিম্ন সীমা কত? 48। তাহলে এল এর মান কত হবে? 48। ধরো এই ঘরে আমার সর্বোচ্চ কোন সংখ্যা দেওয়া থাকতো 26, তাহলে 26 দেওয়া আছে, তাহলে নিম্ন সীমা কোনটা হতো? এই যে 54। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এন, এন কি? এন হলো এই যে সম্পূর্ণ গণসংখ্যা যোগ করে কত হবে? 70। তারপর এফসি, এফসি মানে কি? যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে, যে মধ্যক শ্রেণীর, মানে এফসি মানে হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর আমরা এইভাবে বলতে পারি যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এই জায়গায় এফসি এর মান কিভাবে নির্ণয় করব? এই যে এই শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা আছে তার আগের শ্রেণী কোনটা? এটা। তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? এই যে এটা 31। আশা করি একটু বুঝতে পারছো। আর এইচ মানে কি? ব্যবধান। ব্যবধান কিভাবে নির্ণয় করব? যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে 35 পর্যন্ত গুনবো আমরা। তাহলে 31, 32, 33, 34, 35,
30 থেকে গুনবো, 30, 31, 32, 33, 34, 35, তাহলে 35 পর্যন্ত কত হয় 6। একটু বুঝতে পারছো? তারপর এফ এম মানে কি? এফ এম মানে হলো সর্বোচ্চ গণক সংখ্যা। সর্বোচ্চ গণক সংখ্যা কত দেওয়া আছে? 25। আশা করি এটা বুঝতে পারছো। মধ্যক নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন নির্ণয় করবো হলো প্রচুরক। প্রচুরক কিভাবে নির্ণয় করবো আর প্রচুরক করতে কি কি প্রয়োজন? আমরা একটু আগেই দেখছি যে প্রচুরক নির্ণয় করতে শুধু শ্রেণীব্যাপ্তি এবং কি দরকার? গণ সংখ্যা দরকার। তাহলে শ্রেণীব্যাপ্তি গণ সংখ্যা আছে আমাদের, আলাদা করে কিছু নির্ণয় করার কিছু করার দরকার নেই। তাহলে যদি প্রচুরক আমরা প্রচুরক নির্ণয় করি, প্রচুরক প্রচুরক কি? এখন প্রচুরক সর্বোচ্চ গণ সংখ্যা যেটা আছে ওটা হলো প্রচুরক। তাহলে প্রচুরক সূত্র আমরা কি জানি? প্রচুরকের সূত্র একটু আগে আমরা দেখলাম, L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন কত H। এটা হলো আমাদের প্রচুরকের সূত্র। তাহলে আমাদের L কি জানতে হবে? L। তারপর F1 কি সেটা জানতে হবে, F2 কি সেটা জানতে হবে, F, তারপরে কত আছে H, তারপরে H কি সেটা আমাদের কি হবে জানতে হবে। এখন দেখো L, L হলো যে শ্রেণীতে সর্বোচ্চ গণ সংখ্যা আছে, তার মানে হলো প্রচুরক শ্রেণীর, প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী যে শ্রেণীতে সর্বোচ্চ গণ সংখ্যা থাকবে সেটাই আমাদের কি? প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কত? এই যে এটা 25 আছে, তার মানে 25 থেকে তো আর কোনো বড় সংখ্যা নাই, তার মানে এটাই আমাদের কি? প্রচুরক শ্রেণী। এটা কি? প্রচুরক শ্রেণী। এটা হলো প্রচুরক শ্রেণী, আর এটা হলো সর্বোচ্চ গণ সংখ্যা, আর এটা হলো প্রচুরক। এখন দেখো এল মানে কি? যে শ্রেণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? এটা, এর নিম্ন সীমা কত? এই যে 48। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 48। F1 মানে কি? F1 মানে হলো যে সর্বোচ্চ গণ সংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণ সংখ্যা। তার আগের শ্রেণী কত দেওয়া আছে? 18। তাহলে হলো 25 মাইনাস 18 ইজিক্যাল টু কত হয়? 25 থেকে 18 বাদ দিলে হয় 7। এবং F2 মানে কি? যে সর্বোচ্চ গণ সংখ্যা তার পরবর্তী শ্রেণীর গণ সংখ্যা, তার পরবর্তী শ্রেণীর গণ সংখ্যা। এই যে সর্বোচ্চ গণ সংখ্যা তার পরবর্তী শ্রেণীর গণ সংখ্যা কত? 8। তাহলে হয় 25 মাইনাস কত? 8। 25 থেকে যদি 8 বাদ দিই আমরা কত হয়? তাহলে 15, তাহলে হয় 17। তাহলে 25 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হয়? 17। আর H মানে তো তোমরা জানো, H মানে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? এই জায়গায় 6 করে। এটা তো বুঝতে পারছো। এখন দেখো আমরা শুধু মান বসাবো। মান কত? 48 প্লাস F1 এর মান কত? 7। তারপরে এই যে F1 এর মান হলো 7, F2 এর মান কত? 17 গুণন H এর মান কত? 6। তারপর দেখো 48 প্লাস উপরে হয় 7 আর নিচে কত? 24 গুণন 6। এই 6 এর যদি 24 এর কাটি কত হয়? 4 6 24। তার মানে কত হয়? 48 প্লাস উপরে 7 নিচে কত? 4। তাহলে আমরা একটু ভাগ করি যদি, তাহলে দেখো 7 রে যদি আমরা 4 দিয়ে ভাগ করি হয় 1.75। 1 পয়েন্ট কত হয়? 75 প্লাস 1.75। তাহলে 48 এর সাথে 1.75 যদি যোগ করি তাহলে কত হয়? 49.5। এটাই হলো আমাদের প্রচুরক। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু এখন আমরা সামারাইজ করি। দেখো এই জায়গায় কি দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল আর গণসংখ্যা দেওয়া ছিল। এই জায়গা থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করবো? প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন কত? H। এখন আমরা L মানে কি বোঝায়? L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে সর্বোচ্চ গণ সংখ্যা আছে ওইটাই হলো আমাদের কি শ্রেণী? প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর এখন নিম্ন সীমা কত? এই যে 48। তাহলে আমরা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত পেলাম? 48। F1 কি? সর্বোচ্চ গণ সংখ্যা তার আগের শ্রেণীর গণ সংখ্যা মাইনাস। তাহলে এই জায়গায় সর্বোচ্চ গণ সংখ্যা 25 ছিল, 25 এর আগের শ্রেণী কত? এই যে 18। 18টা কি করছি? মাইনাস করছি। তাহলে 25 থেকে যদি 18 মাইনাস করি কত হয়? 7। এরপর দেখো F2 মানে কি? সর্বোচ্চ গণ সংখ্যা তার পরবর্তী শ্রেণীর গণ সংখ্যা মাইনাস। তার 25 থেকে কত মাইনাস করছি? 8 মাইনাস করছি। 25 থেকে 8 মাইনাস করলে কত হয়? 17। আর H মানে কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি? এই যে আমরা যে সংখ্যা দেওয়া থাকবে আমরা যে পর্যন্ত দেওয়া থাকবে সেটা আমরা গুনবো। তাহলে এই জায়গায় কত দেওয়া আছে? 30 থেকে 35। তাহলে 30 থেকে 35 গুণে 30, 31, 32, 33, 34, 35। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত হলো? 6। আশা করি প্রচুরক বুঝতে পারছো।
এরপর আমরা নির্ণয় করব গড়। গড় নির্ণয় করতে আমাদের কি কি প্রয়োজন তা আমরা আগেই লিখেছিলাম, এখন দেখো আমরা নতুন করে আবার লিখব। গড়, গড় যদি নির্ণয় করতে চাই, গড় নির্ণয় করতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখিয়েছি। আমরা এরপর তোমাদের ওই যে সংখ্যা দেওয়া থাকে, সংখ্যার মাধ্যমে যে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা শিখাবো। এখন আমাদের কয়টা ঘর দরকার? একটা হলো শ্রেণী ব্যক্তির ঘর, এই যে শ্রেণী ব্যক্তির ঘর, তারপর হলো শ্রেণী মধ্যমানের ঘর, তারপর হলো গণসংখ্যা, তারপর কি ধাপ বিচ্যুতি, তারপর কি হলো সামেশন অফ এফ আই ইউ আই। আমরা এগুলো লিখি উপরে। প্রথম কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপর কি মধ্যমান, মধ্যমান, মধ্যমানরা আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। তারপর দেখো গণসংখ্যা, গণসংখ্যারে আমরা কি দ্বারা প্রকাশ করি? গণসংখ্যারে প্রকাশ করি এফ আই, গণসংখ্যারে কি দ্বারা প্রকাশ করি? এফ আই। এবং ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির আমরা কি দ্বারা প্রকাশ করি? ধাপ বিচ্যুতিটা প্রকাশ করি হলো ইউআই, আর এটা হলো সামেশন অফ এফ আই ইউআই এর ঘর। একটু বুঝতে পারছো? এরপর দেখো আমাদের কি দেওয়া আছে, শ্রেণী ব্যক্তির প্রথম কত দেওয়া আছে? 30 থেকে 35, তাহলে আমরা 30 থেকে 35 লিখলাম। তারপর কত দেওয়া আছে? 36 থেকে 41, এটাও লিখলাম। এরপর কত দেওয়া আছে? 42 থেকে 47, আমরা এটাও লিখলাম। এরপর দেখো 42 থেকে 47, এরপর কত দেওয়া আছে? তোমার 48 থেকে 53, 48 থেকে 53 লিখলাম। তারপর কত দেওয়া আছে? 48 এর পরে 54 থেকে 59, এটাও লিখলাম। এরপর কত দেওয়া আছে? এরপর দেওয়া আছে হলো 60 থেকে 65। এখন আমরা গণসংখ্যাগুলো বসাই। গণসংখ্যা প্রথম কত দেওয়া আছে? 3, তারপর 10, তারপর 18, তারপর 25, তারপর কত 8, তারপর কত 6। এখন আমরা এই নিচে একটা এক্সট্রা ঘর রাখবো যেন n এর মানটা লিখতে পারি এবং সামেশন অফ এফ আই ইউ আই বের করতে পারি। এখন দেখো মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করা হলো সহজ একদম। কিভাবে নির্ণয় করব? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। এই দুইটারে যদি যোগ করি কত হয়? 65 আসে। এই দুইটা যোগ করলে কত হয়? 65। 30 আর 35 যোগ করলে কত হয়? 65। 65 এর যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 32.5। কত আসে? 32.5। আবার দেখো 36 এবং 41 যোগ করলে কত হয়? 6 আর 1 7, 7 7 7 হলো 77 আসে। 77 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়? 77 ভাগ 2 দাও, তাহলে হয় 38.5। তারপর দেখো 42 এবং 47 যদি যোগ করি কত হয়? 42 আর 47 যোগ করলে হয় তোমার হলো 89। 89 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 42.5। তোমার 89 এর যদি 2 দ্বারা ভাগ করি তোমার 44.5। এরপর দেখো 48 এবং 53 যদি যোগ করি, 48 এবং 53 যোগ করলে কত হয়? 48 যোগ 53 101। 101 এর যদি 2 দ্বারা ভাগ করি 101 ভাগ 2, তাহলে কত হয়? 50.5। এরপর দেখো 54 এবং 59 যোগ করো, 54 এবং 59 যোগ করো, 59 যোগ করলে হয় 113। 113 এর যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 56, 56.5। তারপর দেখো 60 এবং 65 যোগ করো, 60 যোগ 65 যোগ করলে হয় 125। 125 এর যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 62.5, 62.5। তাহলে একটু বুঝতে পারছো? এখন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব দেখো। ধাপ বিচ্যুতি নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে জায়গায় সর্বোচ্চ কোনো সংখ্যা আছে তার ডান পাশে দিব 0, তার ডান পাশে কি দিব? 0। এবং উপর দিক যতগুলো ঘর থাকবে এগুলো হলো মাইনাসের ঘর, আর নিচ দিক যতগুলো ঘর থাকবে এগুলো হলো প্লাসের ঘর। তাহলে দেখো এই জায়গায় সর্বোচ্চ কোনো সংখ্যা কত? 25। 25 এর বাম পাশে ডান পাশে কত দিছি? 0। 0 এর উপর দিক কত হবে? এই জায়গায় হবে -1, আর এই জায়গায় হবে -2, এই জায়গায় হবে -3। কিভাবে হলো দেখো, একটা লেখো যে যদি তোমার এই জায়গায় দেখো, তাহলে 0 এর বাম পাশে কি থাকে? -1 থাকে, -2 থাকে, -3 থাকে। তেমনি 0 এর উপর দিক হলো -1, -2, -3, এগুলো আরো যদি ঘর থাকে তাহলে -4, আরো ঘর থাকলে -5, এইভাবে আসবে। আর নিচ দিকে হলে প্লাস থাকে, তাহলে হলো +1 আর কত? +2। কারণ এই দিক কি হয়? প্লাস হয়, এই যে +2, এভাবে যত যাইতে থাকবে।
তাহলে নিচে যদি আরো ঘর থাকতো তাহলে কত লিখতাম +3 +4 +5 যত পর্যন্ত যাইতে থাকে। আশা করি একটু বুঝতে পারছো। এখন দেখো এই জায়গায় কি আছে এফ আই ইউআই। এফ আই মানে কি বোঝায় গণসংখ্যা, আর ইউআই মানে কি বোঝায় ধাপ বিচ্যুতি। তাহলে আমরা গণসংখ্যা এবং কি ধাপ বিচ্যুতি কি করব গুণ করব। যদি এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করি, এই গণসংখ্যার সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে কি হয় এই যে মাইনাস, 3 3 কত 9। তারপর দেখো এই যে প্লাস মাইনাসে কি এই যে মাইনাস 10 দোকানে কত হয় 20। এই দেখো এটার সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 18 কে 18 আর শূন্যর সাথে যা গুণ করবা তা কি হয়ে যাবে শূন্য। এবং দেখো এই 8 এর সাথে যদি 1 যোগ করে, এই যে এটা সমান প্লাস এটা সমান প্লাস, প্লাস প্লাসে হয় প্লাস, 8 কে কত হয় 8। এবং দেখো প্লাস 2 এর সাথে যদি 6 গুণ করো কত হয় 12। এখন আমরা এগুলা শুধু ক্যালকুলেটরে বসাবো, যেভাবে আছে ওইভাবেই ক্যালকুলেটরে বসাবো। দেখো এই পাশে কত আছে প্রথম -9, তারপর কত আছে -20, তারপর কত আছে -18, তারপরে 0 বাদ দিলাম, তারপর কত আছে +8, তারপর কত আছে +12। তাহলে আমরা মান কত পেলাম -27। মান কত পেলাম এটা -27। এবং n এর মান কত, n এর মান হলো এই গণসংখ্যা সম্পূর্ণ গণসংখ্যা যোগ করে যা মান আসবে তাই হলো n এর মান। এখন দেখো আমরা গড়ের সূত্রটা লিখবো। গড়ের সূত্র কি, গড়ের সূত্র হলো a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ভাগ n মাইনাস a ইনটু কত h। এখন আমরা কার মান বের করা লাগবে, এর মান বের করতে হবে, তারপর সামেশন অফ এফ আই ইউআই এর মান বের করতে হবে, তারপর কত n এর মান নির্ণয় করতে হবে, তারপর কার মান নির্ণয় করতে হবে h এর মান নির্ণয় করতে হবে। দেখো এই জায়গায় এ কি আমরা পাইছি, আমাদের সব ঘরের কাজ করা শেষ, শ্রেণী ব্যক্তিও শেষ, গণসংখ্যাও শেষ, ধাপ বিচ্যুতিও শেষ, আমার হলো সামেশন অফ এফ আই ইউআই এর কাজও শেষ। তাহলে আমার কোনটা বাকি, মধ্যমানের কাজ বাকি। তাহলে মধ্যমানের এই জায়গা থেকে আমরা কার মান নির্ণয় করবো, আনুমানিক গড়। এ মানে কি বোঝায় আনুমানিক গড়। আনুমানিক গড় কিভাবে নির্ণয় করব, দেখবা যে জায়গায় আমরা শূন্য দিছিলাম, মানে যে জায়গায় সর্বোচ্চ কোনো সংখ্যা আছে সেই শ্রেণীতে যেটা মধ্যমান থাকবে এটাই আমাদের কি, এটাই আমাদের আনুমানিক গড়। যে শ্রেণীতে সর্বোচ্চ কোনো সংখ্যা থাকবে সেই শ্রেণীর মধ্যমানই হলো কি আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় কত হয় 50.5। 50 পয়েন্ট কত হয় 5। তারপর দেখো সামেশন অফ এফ আই ইউ এর মান কত বের করছিলাম -27, মাইনাস কত 27। এন এর মান কত পেলাম, এন এর মান দেখো এই যে 70, এন এর মান কত 70। আর এই তো তোমরা আগে থেকে জানো 6, শ্রেণী ব্যবধান কত 6। এখন আমরা শুধু মান বসাই দিই। দেখো মান বসাই, তাহলে এর জায়গায় কত বসাবো 50.5 প্লাস এফ আই ইউ এর জায়গায় কত বসাবো -27, কত -27। n এর মান কত 70 গুণন h এর মান কত 6। এখন দেখো এই যে 50.5 প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে উপরে হয় 70 আর নিচে 27 আর নিচে হয় 17 গুণন কত 6। এখন দেখো 50.5 মাইনাস 27 রে 6 দ্বারা গুণ করব। 27 রে 6 দ্বারা গুণ করলে কত হয় 27 গুণন 6 কত হয় 162। 162 রে আবার কত দ্বারা ভাগ করব, 162 রে 70 দ্বারা ভাগ করব। তাহলে যদি 70 দ্বারা ভাগ করি তাহলে আসে 3 পয়েন্ট তোমার আসে 2.314 এটাই আসে। এরপর দেখো 50.5 এর সাথে 2.314 যোগ করব। আমরা যদি যোগ করি 50.5 এর সাথে তাহলে আসে 52.81, 52.81 এটাই আমাদের কি গড়। তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা দেখো এখন একটু সামারি করি। দেখো এই জায়গায় কি দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে এবং কি দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে। তোমার কি নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে আমার কি কি দরকার, শ্রেণী ব্যক্তি দরকার, শ্রেণী মধ্যমান দরকার, গণসংখ্যা দরকার, ধাপ বিচ্যুতি দরকার, তারপর কি দরকার সামেশন অফ এফ আই ইউ আই এর মান দরকার। এরপর দেখো আমরা মধ্যমান কিভাবে নির্ণয় করব, দুটার এই যে দুইটা দেওয়া সংখ্যা দেওয়া থাকবে এই দুইটারে যোগ করব। যোগ করে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 30 এবং 35 রে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে কত আসছে 32.5। তারপর এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তারপর এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, এই দুইটাও যোগ করে 2 দ্বারা ভাগ করব, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। এরপর দেখো ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব, যে জায়গায় সর্বোচ্চ কোনো সংখ্যা থাকবে তার ডান পাশে আমরা কত দেব 0। এটা সবসময় মনে রাখবা।
যে জায়গায় সর্বোচ্চ কোনো সংখ্যা থাকবে তার ডান পাশে কি দিব, জিরো। জিরোর উপর দিক কি, মাইনাসের ঘর, আর নিচ দিক হলো প্লাসের ঘর। তাহলে উপর দিক কি হয়, -1 -2 -3, আর নিচ দিক কত হয়, +1 +2। আবার যত ঘর থাকবে তত নিচ দিক যাও, +3 +3 +4 +100 যত ঘর থাকে, আর উপর দিক মাইনাস ঘর থাকে। এরপর দেখো সামেশন অফ এফ আই ইউআই। এফ আই ইউআই মানে কি, এফ আই এর সাথে ইউআই কি, গুণ। তাহলে এফ আই মানে কি বোঝায়, গণসংখ্যা, আর ইউআই মানে বোঝায় হলো ধাপ বিচ্যুতি। তাহলে এটা দ্বারা এটারে গুণ করছি, 3 তিরিকে কত হয় 9, 10 দুগুণে কত 20, 18 কে 18, 25 এর সাথে 0 গুণ করলে 0, 8 এর সাথে 1 গুণ করলে হয় 8, 6 এর সাথে 2 গুণ করলে হয় 12। তাহলে এটা আমরা সম্পূর্ণ যোগ করে দেব, যোগ করলে কত আসে, -27। আর গণসংখ্যা সম্পূর্ণ যোগ করে দেবো, তাহলে কত আছে, 70। এখন দেখো আমরা গড়ের সূত্র হতে পারি, গড়ের সূত্র কি দেওয়া আছে, x prime is equal to a plus summation of fi ui by n গুণন h। এখন দেখো এর মান তো আমরা জানি না, এর মান আমরা 50.5 কিভাবে পাইলাম, এই জায়গায় দেখবো সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা যে জায়গায় আছে তার সেই শ্রেণীর মধ্যমান, সেই শ্রেণীর মধ্যমান কত দেওয়া আছে, এই যে 25 সর্বোচ্চ গণসংখ্যা, সেই শ্রেণীর মধ্যমান কত, 50.5। এটাই আমাদের কি আনুমানিক গড়, তাহলে এটা হলো এর মান। তারপর সামেশন অফ এফ আই ইউ এর মান পেলাম, এন এর মানও পাইছি, এইচ এর মানও পাইছি। তারপর শুধু মান বসাই দিছি, মান বসাই কি করছি, ক্যালকুলেশন করছি। এইটুকু আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কিসেতে ছিলাম, এরপর হলো আমরা আয়তলেখ শিখবো। দেখো আয়তলেখ শিখতে আমাদের কি কি প্রয়োজন, আমরা প্রথমে লিখে দিছিলাম আয়তলেখ শিখতে আমাদের কি কি প্রয়োজন। তাহলে এখন আমরা কি নির্ণয় করবো, আয়তলেখ। আয়তলেখ কিভাবে নির্ণয় করবো, দেখো আয়তলেখ নির্ণয় করতে হলে আমাদের কি কি প্রয়োজন সেটা আগে আমরা জানি। আমাদের আয়তলেখ করতে হলে শ্রেণীবৃত্তি ও অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং কি গণসংখ্যা দরকার। তাহলে 3টা ঘর দরকার, একটা হলো শ্রেণীবৃত্তি, তারপর হলো শ্রেণীবৃত্তির ঘর, তারপর হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তারপর হলো গণসংখ্যা। তাহলে আমাদের কি, প্রথম হলো শ্রেণীবৃত্তি, তারপর কি অবিচ্ছিন্ন 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 শ্রেণী সীমা। এরপর আমাদের কি দরকার, গণসংখ্যা। তাহলে দেখো শ্রেণীবৃত্তির প্রথমটা কত দেওয়া আছে, 30 থেকে 35, 30 থেকে 35। এরপর কত দেওয়া আছে, 36 থেকে কত দেওয়া আছে, 41। এরপর কত দেওয়া আছে, 42 থেকে 47, 42 থেকে কত দেওয়া আছে, 47। তারপর কত দেওয়া আছে, 48 থেকে 53। তারপর কত দেওয়া আছে, 54 থেকে 59। এরপর কত দেওয়া আছে, 60 থেকে 65। এখন আমাদের গণসংখ্যা লিখি, 3, 10, 18, তারপর 25, তারপরে 8, তারপর কত 6। এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কিভাবে নির্ণয় করব। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করতে হলে আমাদের মাইনাস করতে হবে এবং প্লাস করতে হবে। কি মাইনাস করব, কি প্লাস করব, দেখো এই জায়গায় আমাদের ব্যবধান হলো 6, কিন্তু পার্থক্য কত, এই জায়গায় পার্থক্য দেখো তো, 35 থেকে যদি 30 বাদ দিলে কত হয়, 5 ব্যবধান। এই জায়গায় 41 থেকে 36 বাদ দিলে কত হয়, 5। তোমার পার্থক্য কত করে হয়, সব থেকে 5। যদি 5 পার্থক্য হয়, যদি পার্থক্য কত হয়, 5, পার্থক্য 5 হলে 0.5 বিয়োগ করব, যোগ করব, বিয়োগ করব এবং কি করব, যোগ করব। এবং যদি পার্থক্য যদি 1 হয়, তাহলে আমরা পার্থক্য যদি 10 হয়, পার্থক্য 5 হলে আমরা যোগ করব হলো 0.5। আর যদি পার্থক্য 10 হয় তাহলে আমরা যোগ করব হলো, যোগ এবং বিয়োগ করব কত, +-1। তাহলে পার্থক্য 0.5 হলে কত যোগ করব, মাইনাস এবং প্লাস করব 0.5, এবং পার্থক্য যদি 10 হয় তাহলে আমরা 1 যোগ করব এবং বিয়োগ করব। এই জায়গায় পার্থক্য কত, এই জায়গায় পার্থক্য হলো 0, এই জায়গায় পার্থক্য হলো 5। তাহলে 5 থাকলে আমরা কত যোগ বিয়োগ করব, 0.5। তাহলে দেখো এখন কার সাথে যোগ করব, কার সাথে বিয়োগ করব,
আমরা প্রথমটার সাথে বিয়োগ করব এবং এবং নিম্ন সীমার সাথে বিয়োগ করব এবং উচ্চ সীমার সাথে যোগ করব। যদি নিম্ন সীমার সাথে বিয়োগ করি 30 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত হবে 29.5। 29 পয়েন্ট কত হবে 5। এবং উচ্চ সীমা তাহলে কত হবে এর সাথে 5 যোগ 0.5 যোগ করলে হয় 35.5। বুঝতে পারছো? এরপর দেখো আমরা বিয়োগ করবো কত 0.5 যদি বিয়োগ করি তাহলে কত হয় 35.5। আবার এটা কত হয় 41.5। এটা হবে 41.5 বিয়োগ থেকে 47.5। আর এই জায়গায় কত হবে এই জায়গায় হবে 47.5 থেকে 53.5। এই জায়গায় কত হবে 53.5 থেকে 59.5। আর এই জায়গায় কত হবে 59.5 থেকে 65.5। তাহলে কিভাবে নির্ণয় করলাম? যদি আমাদের পার্থক্য 0.5 হয় তাহলে আমরা নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করব, এবং যদি পার্থক্য যদি 10 হয় তাহলে নিম্ন সীমার সাথে 0.1 মাইনাস করব। তাহলে পার্থক্য 5 আছে, তাহলে আমরা নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিব এবং কি 35 এর সাথে কত যোগ করব 0.5 যোগ করব। এবং দেখো পার্থক্য যদি 10 হতো তাহলে 30 থেকে 1 মাইনাস করতাম, তাহলে কত হতো 29। একটু বুঝতে পারছো? এখন দেখো আমরা কি করব, একটা গ্রাফ পেপার নেই। যদি গ্রাফ পেপার নেই, ধরো এটা একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারে এটা হলো শূন্য বিন্দু, আর এটা হলো এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। এখন দেখো কি করব আমরা, এই যে গ্রাফ পেপারে যে ঘরগুলো থাকে ঘর পর্যন্ত এইভাবে কাটবো, এইভাবে কাটে এই পর্যন্ত লিখবো হলো 30 তোমার হলো কত এই সরু উচ্চ সীমা, যেটা হলো এটা হলো নিম্ন সীমা এবং কি সবগুলো উচ্চ সীমা লিখবো। আমরা উচ্চ সীমা গুলো লিখি। উচ্চ সীমা কত আছে দেখো তো 35.5। তারপরে উচ্চ সীমা কত আছে দেখো তো 41.5। তারপর আমরা 5 ঘর করে এইভাবে করে তারপরে লিখবো 41.5। তারপর আবার 5 ঘর পরে কত লিখবো 47.5। 6 ঘর পরেও লিখতে পারো তোমাদের ইচ্ছা। 47.5 এর পরে 53.5। তারপর কত আসে 59.5। তারপর কত আসে 65.5। তাহলে আমরা এই জায়গায় 65.5 লিখবো। এখন দেখো এই জায়গায় আমরা এক্স অক্ষ বরাবর কি নিব, এক্স অক্ষ বরাবর নিব হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমার উচ্চ সীমা। এক্স অক্ষ বরাবর কি নিব অবিচ্ছিন্ন শ্রেণী সীমার উচ্চ সীমা। উচ্চ সীমাগুলো কোনগুলো, এই যে উচ্চ সীমা এগুলো। তাহলে এটা আমাদের কি উচ্চ সীমা। এবং ওয়াই অক্ষ বরাবর কি নিব, ওয়াই অক্ষ বরাবর নিব হলো গণ সংখ্যা। তাহলে গণ সংখ্যাগুলা আমরা বসাই সংখ্যা করে। এইভাবে গণ সংখ্যা কত আছে এই জায়গায় দেখো 3। তাহলে এইভাবে তোমরা হিসাব করে একটু বসাবো 1 2 3। আমরা একটু হিসাব করে বসালাম, এর পর্যন্ত হয় 3। এরপর দেখো 10 কত আছে 10, আমরা হিসাব করে বসাই এটার বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই পর্যন্ত কত আসে 10। তোমরা গ্রাফ পেপারে এইভাবে বসাবে একটু। তারপর কত আসে 18। তাহলে আমরা 18 নেই, এই বরাবর কত নিব 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই পর্যন্ত কত আসে 18। এরপর দেখো কত আছে 25। তারপর আমরা 25 দেব। এর পর্যন্ত কত আসে 18 19 20 21 22 23 24 25। তাহলে এই পর্যন্ত আমরা কত হয় 25। এরপর দেখো কত হয় 8। তারপর সব কাজে 8 পর্যন্ত নিবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই পর্যন্ত হয় 8। এরপর দেখো লাস্টে কত আছে 6। তাহলে আমরা 6 নেই, এই যে 6 1 2 3 4 5 6। তাহলে এর পর্যন্ত আসে 6। এখন আমরা এইভাবে যোগ করে দিব, সবগুলা বিন্দুর সাথে এই বিন্দুগুলা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর আমরা এটার সাথে এইগুলির সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, তারপর এটার সাথে কোনটা যোগ করে দেব, এটা যোগ করে দেব। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল আয়তলেখ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমাদের কি কি বাকি থাকে, অজীব রেখা এবং বহুভুজ। তাহলে আয়তলেখের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো পার্থক্য যদি 5 থাকে তাহলে আমরা ওই নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করবো। পার্থক্য যদি 10 হয় তাহলে আমরা 1 মাইনাস করবো।
একটু তাহলে বুঝতে পারছো। এরপর দেখো আমরা কি করব, আমরা অজীব রেখা আর কি আছে বহুভুজ। অজীব রেখা বহুভুজ নিয়ে আমরা আরেক ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এর এর সাথে আমাদের ক নাম্বার প্রশ্নে যেগুলো আছে আমরা ওই বিষয়ে আলোচনা করব পরবর্তী নেক্সট ভিডিওতে। তাহলে যদি এর মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে অথবা আমাদের ইনবক্স করবে, আমরা আশা করি সেটা আনসার করবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।